সরি আমার লাইভ করতে বিলম্ব হলো আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম ওয়েট লেট মি স্পিন দ্য ক্যামেরা ওকে আমি ভুলে গিয়েছিলাম লাইভ করতে তো এখানে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে অনেক বক্তা বক্তব্য দিয়ে দিয়েছে আমারও বক্তব্য শেষ এখন আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 ঐশী বক্তব্য দিচ্ছে আমি ওকে দিয়ে শুরু করছি প্রয়োজন তার থেকে বাড়তি খাদ্য বস্তু শরীরে না রাখা বা যেটা শরীরের বার্ডেন হয়ে যাবে সেরকম কিছু না রাখা তো এক্সারসাইজ ঘরে বসেও করা যায় আবার জিম যদি এফোর্টেবল হয় জিমে বসেও করা যায় তো আমি জিম বলতে যেটা বলছি সুস্থ থাকা একটা সুস্থ জীবনযাপন করা এবং সব থেকে বড় কথা আমি যে রেজাল্ট সব থেকে বেটার পেয়েছি সেটা হচ্ছে মানসিক সুস্থতা জিম করে শুধুমাত্র যে শারীরিক সুস্থতা আসে তা নয় জিম করলে খানিকটা মানসিক সুস্থতা পাওয়া যায় তো আমি খুব বেশি যেহেতু জিমের সাথে রিলেটেড না তেমন কিছু বলতে পারছি না কিন্তু সবাইকে সাজেস্ট করবো প্লিজ একটা সুস্থ সুন্দর জীবনযাপন করুন এবং একটা সঠিক লাইফস্টাইলের মধ্যে দিয়ে চলুন সেটা জিমে গিয়েও হতে পারে জিমে না গিয়েও হতে পারে কিন্তু সুস্থ জীবন অনেক দিন বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট সেটা আমাদের জন্য আর সোহেল যেটা বলে যে বাবা মায়েরদের হয়তো আমরা মানে যাদের বাবা মা চলে গেছে হয়তো আরো 20 বছর তাদেরকে বেশি পেতাম তো বাবা মায়েরা থাকাটা সন্তানের জন্য কত ইম্পর্টেন্ট সেটা সন্তানরা বোঝে বা বাবা মা চলে যাওয়ার পর হয়তো আমার সন্তানরা বোঝে আমি মাঝে মধ্যে চিন্তা করি হয়তো বা বাবাকে রেগুলার আমার কাজে লাগছে না আমার রেগুলার মতো কথা হচ্ছে না বাবার সাথে কিন্তু বাবা সবসময় আছেন এটা অনেক বড় স্বস্তির একটা বিষয় সব থেকে বড় মানসিক জোরেটা তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার মুরব্বী আছেন যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছে অনুরোধ আমাদের কথা চিন্তা করে সন্তানদের কথা চিন্তা করে আপনারা সুন্দর জীবনযাপন করুন শুভ সে হাই এই যে আরিফিন শুভ একটু মাস্কটা খুললে ভালো হয় ওকে থ্যাংক ইউ এখন সরি আমি ভিডিও করছি আরিফিন শুভ একটু আমার লাইভটা নেবে ওকে থ্যাংক ইউ তো ঐশী তোমাকে অনেক ধন্যবাদ তুমি খুব সুন্দরভাবে ফিটনেস লাইফস্টাইল ফ্যামিলি সবকিছু তুলে ধরেছো অসংখ্য ধন্যবাদ ইট ওয়াজ এ রিয়েলি গুড মেসেজ থ্যাংক ইউ ভেরি মাচ তো এখন থ্যাংক ইউ এখন আমাদের নেক্সট বক্তা উনি একটু বাইরে গিয়েছেন তো উনি এখনই চলে আসবেন তো আমি এই মুহূর্তে দু একটা কথা বলবো যে আমাদের সকলকে আমাদের জীবনধারা সম্পর্কে এখনই সচেতন হতে হবে এবং বিশেষ করে অভিভাবক যারা আছেন ঐশী একটা চমৎকার পয়েন্ট যে ছেলেমেয়েরা কিন্তু বাবা মার দিকেই তাকিয়ে থাকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি আমাদের বাবা মার কাছ থেকে তো অভিভাবক হিসাবে প্যারেন্টস হিসাবে আমাদেরও কর্তব্য আছে আমাদের সন্তানদেরকে একটি সঠিক জীবনধারা বা লাইফস্টাইলের দিকে নিয়ে আসা যেমন আজকাল বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন যে চিনি একটি ভয়াবহ জিনিস চিনিকে বলা হচ্ছে হোয়াইট পয়জন আজকে চিনিকে বিষ হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এই চিনির কারণে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বাচ্চারা ইভেন টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে তো আজকে আমাদের সমাজকে সচেতন হতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং পাশাপাশি আমাদের সকলেরই কিন্তু শারীরিক চর্চাটা ধরে রাখতে হবে তো আজকে আমি এখন তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আপনারা ইয়াং জেনারেশন যার জন্য পাগল যিনি ইতিমধ্যেই তার একটি ট্রান্সফরমেশনের মাধ্যমে বাংলাদেশের সকল তরুণ তরুণীকে দেখিয়ে দিয়েছেন আমারও যেই মটো যে এনিথিং ইজ পসিবল সেই স্লোগান নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আপনাদের সবার প্রিয় ইয়াং জেনারেশনের প্রিয় অনেকে বলে হার্ট থ্রব তো আজকে আরিফিন শুভ আমাদের মাঝে উপস্থিত আছেন তো শুভর কাছ থেকে আমরা শুনবো ওর জীবনের কিছু অংশ এবং হয়তোবা ওর কথা থেকে আমরা কিছু ইন্সপিরেশন নিব আমাদের ভবিষ্যৎ পথ চলার জন্য তো এখন আমাদের সামনে আরিফিন শুভ কিছু বলবেন
আপনাদের আপনাদের ঘুম হয়ে গেছে ঠিকঠাক মতো, মানে আরামের ঘুম হয়েছে? সোহেল ভাই যেটা বলছিল সেটাই মনে হয় হচ্ছে। আমি যারা মঞ্চে আছেন সম্মানিত সবার কাছেই কৃতজ্ঞ যে আজকে এখানে আমাকে ডাকার জন্য, এবং আমাদের সবাই পরিচিত আমরা একে অপরের সাথে। ছোট্ট করে শুধু এটাই বলবো যে আসলে আমি যা যা বলতে চাইছিলাম সবই সোহেল ভাই বলে ফেলেছে, এক্স্যাক্টলি যা যা বলতে চাইছিলাম। আমার একটা সিনেমার একটা সিন মনে পড়ছে যেখানে একটা সংলাপ এরকম আছে যে বেস্ট ফ্রেন্ড যদি ফেল করে তাহলে খুব কষ্ট হয়, খুবই খারাপ লাগে, আর বেস্ট ফ্রেন্ড যদি ফার্স্ট হয়ে আসে তাহলে আরো বেশি খারাপ লাগে। আমার জীবনের যেটা স্বপ্ন ছিল, সোহেল ভাই আমার বেস্ট ফ্রেন্ড না, বাট আমার কাছে অনেক আইকনিক একটা ফিগার। তো আমার জীবনে যেটা স্বপ্ন ছিল সেটা অলরেডি সোহেল ভাই করে ফেললো, তো এই কারণে আমার মনটা একটু খারাপ যে আমি আগে করতে পারলাম না। বাট আই গেস কোথাও না কোথাও থেকে শুরু হওয়ার। আমি যারা সাংবাদিক, কারণ এখানে পুরো বাংলাদেশের সম্মানিত মানুষজন আছে, বাট স্পেশালি যারা এই মুহূর্তে সেটে বা বিভিন্ন মাধ্যমে আমাদের কথাগুলো শুনতে পারলো, আই থিঙ্ক খুবই ইম্পর্টেন্ট কিছু কথা এর মাঝখানে হয়ে গেছে। ফিটনেস মানেই ব্যায়াম করা, ফিটনেস মানেই বডি বিল্ডিং বা এরকম না বিষয়টা। এটা সার্বিক, আপনি আপনার দেশের জন্য, আপনার পরিবারের জন্য, আপনি যার জন্যই কিছু করতে চাবেন, শরীর স্বাস্থ্যটা একটা অনেক বড় একটা বিষয়। প্লাস সোহেল ভাই কিন্তু একদম খুব ডিটেইল বলে দিয়েছে যে 60% রোগ আমাদের একেবারে কমন, কিন্তু মানে এখন মোটামুটি সর্দি কাশি থেকে শুরু করে, সর্দি কাশি যেভাবে হয় ডায়াবেটিস সেভাবেই হয়, টাইপ 2 যেটা। সো আমি খুবই সামান্য একজন অভিনয় শিল্পী, আমি বডি বিল্ডার নই। আমি যে কাজটা করেছি সেটা চরিত্রের জন্য করা। সো আমি কোনোদিন আবার সিক্স প্যাকে ফিরবো সেটা চরিত্র যদি চায় তাহলে হয়তোবা, বাট ফিট থাকার চেষ্টা সবসময় একটা থাকে। এবং অনেক বড় বড় মানুষরা বলে গেছে, আসলে আমি ফিটনেস নিয়ে অনেক কথা হয়েছে, আমি ফিটনেসের বাইরের একটা ছোট্ট একটা গল্প আপনারা যদি না ঘুমাই থাকেন আর কি তাহলে শেয়ার করি। সেটা হচ্ছে মানুষের জীবনের স্বপ্ন সত্যি হয়, এটা আমি স্পেশালি পর্দায় যারা দেখছেন বা শুনছেন, মানুষের জীবনের স্বপ্ন বলে না, ড্রিম কাম ট্রু। মানুষের জীবনের স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়। আপনাদের এখানে অন্তত 20, 25, 30 জন মানুষ যারা আছেন তাদের মধ্যে আমি একজন যার স্বপ্ন সত্যি হয়েছে বহুবার, একবার দুইবার নয়, বহুবার। আমি মাইমিসিং থেকে এসেছিলাম 257 টাকা নিয়ে ঢাকা শহরে 2003-এর শেষে। 257 টাকা নিয়ে এসে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এত বড় বড় মানুষদের সামনে বসেও আছি, আমার হাসিও পায় মাঝে মধ্যে। অনেক সময় যখন আমার নাম অ্যানাউন্স করে আমি খুঁজতে থাকি পেছনে, আমার কথাই বলছে না অন্য কারোর কথা বলছে, এত কনফিউজড হয়ে যায়। তো মানুষের স্বপ্ন যে সত্যি হয়, স্বপ্ন দেখলে যখন আমাদের সবাই ফিটনেস নিয়ে বলেছে, তো আমি ফিটনেস নিয়ে হয়ে গেছে মোটামুটি কথাবার্তা। আমি আমার জীবনের একটা, এই যে সত্যি, তো আমি আমার জীবনের একটা ছোট্ট একটা ইন্টারেস্টিং যেটা স্বপ্ন সত্যি হওয়ার। সোহেল ভাই যখন মিনিস্টার ছিলেন এবং মিনিস্ট্রিতে ছিলেন, পলিটিক্সের সাথে ডিরেক্টলি কানেক্টেড ছিলেন, তখন সামহাও সোহেল ভাই অলরেডি বলেছেন, অ্যান্ড ইটস এ গুড থিং, ইন্টারেস্টিং থিং, যে সোহেল ভাই এটা ভেতরে ভেতরে জানে যে স্পেশালি আমাদের ইউথ কোনো না কোনোভাবে সোহেল ভাইকে এক ধরনের ডিফারেন্টলি দেখে। এটা কিভাবে ক্রিয়েট করেছে, মেবি ওনার হয়তো উনি চায়নি, বাট ওনার বহিঃপ্রকাশ, ওনার পারসেপশন, ওনার দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে হয়তো বা ইয়াং জেনারেশন অনেক আইকনিক জায়গায় দেখে। আমার জীবনের তখন আমি ময়মনসিং এ অবভিয়াসলি হয়তো নতুন নতুন এসছি ঢাকায়, আমার জীবনের খুব ইচ্ছে ছিল, আমি ফ্রেন্ডদের সাথে বলতামও এই লোকটার সাথে যদি কোনোদিন দেখা করতে পারতাম। আবার তখন ফ্রেন্ডরা বলতো, মানে নিজের অকাদে থাক, মানে তুই হইনি ঘরে হইনি, তুই কোত্থেকে এত বড় মানুষের দেখা করবি। মানে আমি খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা একটা ছেলে আমি, যার বাংলাদেশের নীতি অনুযায়ী লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলির এরা স্বপ্ন দেখতে পারে না, এরা স্বপ্ন দেখার কোনো অধিকার নাই, এদের জীবনে কিছু হওয়ার কোনো অধিকার নাই, এরা ছাপোষা জীবন যাপন করবে, এটাই হচ্ছে আমাদের জীবন। বাট সেখান থেকে আমি খুব বলতাম যে সোহেল ভাইয়ের সাথে যদি কোনোদিন দেখা হতো, এই লোকটা যখন ইন্টারভিউতে দেখেছি, আমি তার চোখে, আমি তার অভিব্যক্তিতে মিথ্যাটা পাই নাই কখনো। আই থিঙ্ক ওইটা খুব রিফ্লেক্ট করতো সোহেল ভাই যখন কথা বলতেন,
যখন ইন্টারভিউ দিতেন, এবং খুবই ইন্টারেস্টিং একটা এনকাউন্টার সোহেল ভাইয়ের সাথে আমার হয়েছেও ঢাকা শহরে। আমি সিএনজি করে যাচ্ছিলাম, তো হঠাৎ করে একদিন, যারা যারা আপনাদের মনে আছে যে উনি অনেক অনেক মানে এমন এমন কাণ্ড করেছেন যেটা আসলে গতানুগতিক কাণ্ড নয়, প্রোটোকল ভেঙেছেন। উনি বোধহয় নিয়ম ভাঙা মানুষদের মধ্যে একজন মনে হয়। আই থিঙ্ক উনি ওনার সারা জীবনই নিয়ম ভেঙে এসছেন, যে কারণেই বোধহয় ইয়াং জেনারেশন ওনাকে আইকনিক মনে করে। উনি ওই গাড়ি থেকে নেমে তেজগাঁতে উনি ওই গাড়ি সার্চ করা শুরু করে দিলেন, মানে পুলিশ ওনার সাথে দৌড়ায় পারতেছেন আর কি। মানে উনি সবার আগে গিয়ে গাড়ির দরজা অমুক তমুক, হ্যালো, হ্যাঁ সালামালাইকুম জি, আপনি কোথেকে, হ্যাঁ, একটা আউট অফ নোওয়্যার আটকা বলে না, মানে সম্মানিত একজন মন্ত্রী, উনি এসে গাড়ি সার্চের কথা বলছে যে আপনি কোত্থেকে আসছেন কি। এবং এটাও আপনাদেরকে বলে দেই, লোক দেখানো একটা বিষয়, তো আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম খুবই ইন্টারেস্টিং ওয়েতে। আমি দূর থেকে দেখছিলাম, ওনার থেকে ক্যামেরা দূরে ছিল, ক্যামেরা ওনার পর্যন্ত তখনও পৌঁছায় নাই। উনি, তার মানে এটা বলতে চাইছি যে উনি ওটা ক্যামেরার জন্য করে নাই। আমি ক্যামেরার সামনে কাজ করি, তো আমি জানি যে অ্যাটেনশন সিকিংটা আমাদের মধ্যে অনেক বেশি, তো যারা আমরা ক্যামেরার সামনে কাজ করি, তো অ্যাটেনশনটা নিতে জানি আমরা। সো আমার এখনো মনে আছে উনি ক্যামেরার জন্য করছিলেন না, বিকজ আমি সিএনজিতে বসা। আবার সিএনজিতে বসে আমি ওই মুহূর্তে এমন একটা কাজ করছিলাম, ড্রাগস করছিলাম না, এমন একটা কাজ করছিলাম, টেনশন করতেছিলাম যে, আর তখন তো অনেক কষ্টের টাকা, তো কষ্টের টাকা দিয়ে 5-7 টাকা দিয়ে একটা জিনিস কিনে খাচ্ছি, তো সেটাও এখন ফেলে দিতে হবে কিনা বুঝতে পারতেছি না, ফেলবো না আমার সিএনজি তার। তো আল্লাহর রহমতে আমার সিএনজির পাশ দিয়ে উনি বেরোয় চলে গেছিলেন আর কি, তো ফেলতে হয় নাই আমাকে। বাট এনিওয়ে, হুইচ ইজ নট আ গুড হ্যাবিট। সিগারেট ছিল। সো আমি শুধু এটাই বলবো ভাইয়েরা আমার, স্পেশালি যারা দেখছে টিভি সেটের সামনে, পুরো 18 কোটি মানুষ যারা বাংলাদেশের মানুষ, যে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়। আপনি যদি স্বপ্ন দেখেন, আপনার মনে হতে পারে ভাই আমি অফিস করি, আমি আদালত করি, আমি সিনেমাতে কাজ করি, নাটক করি, আমি ব্যবসা করি, আমি রাজনীতি করি। আপনার যদি স্বপ্ন থাকে যে না, আমি না একটু ফিট হব, আমি একটু হেলদি হব, আমি একটু ফিট থাকবো, আমার দরকার নেই মাসেলের, আমার, আপনি যদি স্বপ্ন দেখেন স্বপ্ন সত্যি হয়, সেটার প্রমাণ তো আমি আজকে সোহেল ভাইয়ের সামনে আমি বসে আছি, কথা বলছি, সোহেল তাজ আমাকে নিজে ফোন করেছেন, স্বপ্ন সত্যি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Now this was, মানে এটা হচ্ছে বাস্তব। আজকে আরিফিন শুভ প্রমাণ করেছে বাংলাদেশেও, if you have a dream and you have the desire to pursue it, একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি সেই ইচ্ছাটা থাকে, সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা যায়, and he is the proof. Thank you so much, and that in itself is an inspiration. তার মানে বাংলাদেশেও সম্ভব। আজকে ইয়াং জেনারেশনের কাছে আমার মনে হয় শুভ এটাই মেসেজ, রাইট? থ্যাংক ইউ সো মাচ, ভেরি ইন্সপায়ারিং। আমি এখন নেক্সট আহ্বান করব আমাদের সামনে কিছু কথা বলার জন্য। আগেও বলেছি যে উনি একজন পেশায় ডাক্তার, কিন্তু ওনার মানে একটা নিজের জানার আগ্রহ থেকে তিনি আজকে একটা বিষয় নিয়ে যেভাবে মানুষের কাছে সেটা তুলে ধরেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে উপকৃত হয়েছে। আজকে ওনাকে আমি ডাকি দ্য কিটো ডক। কিটো একটি পদ্ধতি, সেটা হচ্ছে একটা ডায়েট এবং লাইফস্টাইল পদ্ধতি। অনেক পদ্ধতি আছে, ওই অনেক পদ্ধতির মধ্যে সেটাও একটা কিটো। কিটোটা হচ্ছে যে আপনার ডায়েটের কিছু, আমাদের তো খাদ্যের মধ্যে 3টা উপাদান আছে, একটা হচ্ছে আমিষ, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে চর্বি জাতীয়। তো কিটো হচ্ছে চর্বি জাতীয় খাওয়া উপরে প্রাধান্য দিয়ে একটা নতুন সায়েন্টিফিক ভাবে প্রমাণিত একটা ডায়েট প্ল্যান। তো উনি এই ডায়েট প্ল্যান দিয়ে অনেক মানুষের উপকার করেছেন, এবং এই প্ল্যানের মাধ্যমে অনেকেই অনেক সুফল পেয়েছেন, এবং আজকে ডক্টর জাহাঙ্গীর কবির মোটামুটি সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। তা আমি ডক্টর জাহাঙ্গীর কবিরকে আমন্ত্রণ করব যে ওনার অনুভূতিটা কি, যে উনি যে এত মানুষকে স্পষ্ট করতে পেরেছেন, সেই অনুভূতি সম্পর্কে আমাদের সাথে কিছু শেয়ার করা আজকে অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এখানে বসে আছি, এই অনুভূতিটাই এখন মানে মনে হচ্ছে যে অনেক বড় কিছু, যে আজকে সোহেল দাস ভাইয়ের পাশে এখানে বসে আছি,
রাসেল ভাইয়ের পাশে এখানে বসে আছি, এই যে এত এত যারা মিস্টার বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড, হ্যাঁ আরেকজন সবাই মানে এইটা, এবং আমাদের সামনে যারা আছেন আপনারা দেখছেন, তো এটাই হচ্ছে আমি বলবো যে এটাই সত্য, এটাই বাস্তবতা। তো একটু আগে ওর কথাটা আমার মন কেড়ে গেল যে মধ্যবিত্ত, আমরা কিন্তু অত্যন্ত নিম্ন মধ্যবিত্তরই ছেলে। আমরা কিন্তু আসলে আমার মনে আছে আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করতাম, তো রিক্সা ভাড়া ছিল না বলে বাইরে বেরোতাম না। আমার মনে আছে আমি 7.5 টাকা একটা সারাদিন কাটিয়ে দিয়েছিলাম, 7 টাকা এবং 50 পয়সা। হ্যাঁ, ওই যে আলু ভর্তা ডাল এটা খেয়েছি, সকালে ঘুম থেকে দেরি করে উঠেছি, একবারে ব্রেকফাস্ট প্লাস মিল করেছি, রাতে কিছু বেলা বিস্কুট খেয়েছি। তো এরকমও আমাদের কাটাতে হয়েছে। তো এমন কিছু না যে আমরা একদম অন্য লেভেল থেকে এসেছি। তা আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে সাধারণ মানুষকে। তা আমি ডাক্তারি করতে এসে যে জিনিসটা ফিল করলাম, যে সোহেল ভাই বললেন না যে ডায়াবেটিস, হ্যাঁ একটা কারণ, যে আমরা যারা এখন জানি যে নন কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল দ্বারা মেইনলি ঘটছে। আমি আপনাদেরকে বলছি 60 টাইপস অফ ডিজিজ আপনি প্রিভেন্ট করতে পারবেন আপনার লাইফস্টাইল ঠিক করে। 60 টাইপস, নট অনলি 1 2 3, হ্যাঁ 60 ধরনের ডিজিজ আপনি প্রিভেন্ট করতে পারবেন। তা আমি প্রায় 20 ইয়ার্স অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমি মানে চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করার পরে আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, অনেক দেনাদারির ভিতরে ছিলাম, পড়ে গিয়েছিলাম। আমার ফাদার আর্মিতে রিটায়ার্ড করেছিলেন আমি যখন মেডিকেলে ভর্তি হই তারও আগে। তো এরপর থেকে উনি কিছু করেননি। আমি যখন ডাক্তারি পাশ করে বেরোই, যে আমার একটাই মোটো ছিল কি করে আমার এত বড় সংসারকে আমরা টিকে রাখি। তো আমি যার ফলে চলে যাই গ্রামে। আর হায়ার এডুকেশন যেটা, সেটা আমার স্বপ্নের বাইরে, যে আমি এই একটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করার আমার ওই অবস্থাটা ছিল না। আমার ফ্রেন্ডরা সবাই চলে গেল হচ্ছে পড়াশোনা করার জন্য, এই যে পিজি হাসপাতাল ছিল তখন, যেটাকে বলতো আর কি, হ্যাঁ এখন তো আপনারা জানেন, হ্যাঁ তো এখন ইউনিভার্সিটি গেছে বঙ্গবন্ধু। তো এই যে এখানে যে যাব স্বপ্ন, এখানে পড়াশোনা করব, সেই স্বপ্নটা আমার কাছে ধরা দিতে পারেনি। কারণ আমার কাছে তখন ছিল যে সার্ভাইভ করব কি করে, আমার এত দেনা দায়ী আমি কিভাবে মেটাবো। আমি গ্রামে গিয়ে আমি প্র্যাকটিস শুরু করি এবং 24 আওয়ার্স আমি ডিউটি করতাম সেখানে, 24 ঘন্টা ডিউটি করতাম। রাত 2টো বাজে উঠতে হতো, 3টা বাজে উঠতে হতো। এবং আমার লাইফ স্টাইলটা এত খারাপ হয়ে গেল কিছুদিন পরে, যে আমার মনে হচ্ছিল যে কি আমি একবার উঠলাম 10 তলাতে, হেঁটে ওঠার পর মনে হলো যে আমার বোধহয় হার্ট অ্যাটাক হবে। একটু আগে এই যে আমাদের ভাই যেটা শেয়ার করলেন, যে একটু হাঁপানির মতো হয়ে গেল, মনে হলো যে আমার বোধহয় হার্ট অ্যাটাক। আমি বললাম যে আমি একজন ডক্টর, আমার ফিটনেস লেভেল যদি এই হয় তাহলে অন্যদের কি হবে। এবং মুশকিলটা কি জানেন, যে আমাদেরকে ডিজিজ শেখানো হয়, আমাদেরকে মেডিসিন শেখানো হয়, আমাদেরকে রোগ কি করে ডায়াগনোসিস করতে শেখানো হয়, আর সবগুলো রোগের প্রথম যে লাইনটা থাকে যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট বা লাইফস্টাইল মডিফিকেশন, এটা আমরা এক লাইনেই শিখি, যে ইউ শুড মেনটেন ইউর লাইফস্টাইল, মানে হেলথি লাইফস্টাইল। কিন্তু আমরা কি করি, ডায়াবেটিস রোগীরা আসলে ওষুধ লিখে দিচ্ছি এবং বলছি যে এগুলো এভাবে এভাবে খাবেন, হ্যাঁ হাঁটা চলা করবেন, ভাতের বদলে রুটি খাবেন, দ্যাটস অল। কিন্তু আলটিমেটলি এটার রেজাল্ট কি, একটা ওষুধ, তারপর 2টো, তারপর 4টা, তারপর 6টা, 12টা, 14টা, 32টা পর্যন্ত ওষুধ আমার চোখে পড়েছে। এবং আমি এরকম সেটা থেকে বের করেও নিয়ে আসতে পেরেছি, মানে 1-2টো ওষুধ বাদে বাকি 30টা 31টা ওষুধ বাদ দিতে পেরেছে। এটা একদম মানে এটা আপনারা অনেকে দেখেছেন, হ্যাঁ এবং আমাদের সময় টিভির মুন্না ভাই এত আপনারা চিনেন অনেকে, হ্যাঁ যে এখানে অনেকে আছে যারা আমাদের সঙ্গে লাইভে এসেছে। তো আরো লক্ষ লক্ষ লোক আছেন যারা হয়তো 1-2টো মেডিসিন ছাড়তে পেরেছে, মানে এরকম লক্ষ লক্ষ সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, বিশ্বের এমন কোথাও নাই যেখানে মনে করেন যে বাঙালি আছে, হ্যাঁ কিন্তু তারা উপকার পায়নি। এখন সোহেল ভাই জিজ্ঞেস করেছে অনুভূতির কথা, কিন্তু আমার এই অনুভূতি প্রকাশের মতো মানে এ ধরনের কোনো ভাষা বা কিছু এটা আসলে আমার কাছে নেই। কারণ আমি কখন এভাবে চিন্তা করিনি, আমার চিন্তাটা খুব ছোট্ট ছিল। সেটা কি, যে মানুষকে একটু সচেতন করা, যে একটু সুস্থ খাবারের মাধ্যমে। আর সোহেল ভাই যেটাকে কিটো বললেন, অ্যাকচুয়ালি এখানে আমি একটু এক্সপ্লেন করার বিষয় আছে, বিকজ উই আর নট ওয়ার্কিং অনলি কিটো, উই আর ইউজিং কিটো ইনিশিয়ালি। মানে আমি প্রাথমিকভাবে কিটোকে কেন ব্যবহার করছি, যেমন ধরেন রাসেল ভাই আমার পাশে বসে আছে, ওনার শরীরে দেয়ার আর লট অফ এনার্জি স্টোরড অ্যাজ এ ফ্যাট, অ্যাজ এ ফিউয়েল। মানে উনি হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, বাট হি ইজ নট ইউটিলাইজিং দিস ফ্যাট অ্যাজ এ ফিউয়েল, মানে ওনাকে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করছেন না।
এবং একটু আগে ওনার সাথে কথা, উনি কিন্তু করেছিলেন এবং আমাকে বলেছে, ফিডব্যাক দিয়েছে যে আমি যখন তখন না খেয়ে থাকি আমার কোনো ক্ষুধা লাগে না, কষ্ট লাগে না, আই ফিল বেটার। কারণ কি? বিকজ তার জমানো যে ফিউয়েলটা ব্যবহার করে উনি চলছেন। দিস ইজ কিটো। নট অনলি কিটো, ফ্রি ফ্যাটি অ্যাসিড আমার বডি সবখানে ব্যবহার করতে পারে, বাট ব্রেন পারে না। ব্রেন ফ্যাট ব্যবহার করতে পারে না। ব্রেন শুধু কিটোন বডি এবং গ্লুকোজ এই দুটোকে ফিউয়েল হিসেবে ব্যবহার করতে পারে। তো এটা জাস্ট এক্সপ্লেনেশনের জন্য বললাম যে উই আর ওয়ার্কিং উইথ হেলথি ফুড, এনিথিং হেলথি আপনি খেতে পারবেন, এনিথিং হেলথি। আমি বলছি হ্যাঁ এটাই বলছি। তো এনিথিং হেলথি, যেটা অর্গানিক, ন্যাচারাল, হেলথি ইউ ক্যান কনসিভ। বাট এখন কি উনি সবগুলো খেতে পারবে? ওনার তো একটা সাইডে ব্যালেন্স নাই। এখন কি রাসেল ভাইয়ের জন্য ইজ এ ব্যালেন্স ডায়েট যে উনি এখন ভাতও খাবে, এভরিথিং খাবে, তাহলে তো ওনার ফ্যাট বডিতে ইউটিলাইজ করবে না, এইভাবে ওনার জমতে থাকবে। তো তাহলে সব ডায়েট সবার জন্য হেলথি না। দ্যাটস দ্য পয়েন্ট, এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট, সবাই আলাদা। তো আমরা ইনিশিয়ালি ফ্যাট বার্নিংকে স্টার্ট করার জন্য এটাকে ব্যবহার করেছি। বাট এই যে আপনার কিটো নিয়ে কেন কথা বলছি, কারণ এটাকে ট্যাগ করে, বুঝছেন, আমাকে কিটো ট্যাগ করে তারা কিটোর যত সাইড এফেক্ট আছে, বাজে কিটো আছে, কিটো কিং, কিটো কুইন, মানে আমাকে এইভাবে তারা ট্যাগ করেছে। বাট যারা করেছে দে ডোন্ট নো অ্যাবাউট দ্য কিটো, হোয়াট ইজ কিটো। ইফ ইউ এক্সারসাইজ, আপনি যদি খালি পেটে এক্সারসাইজ করেন, আপনার ফিউয়েল হিসেবে আপনি ব্যবহার করবেন ফ্যাটকে, এবং বিটা হাইড্রোক্সি বিউটারেট দ্বারা আপনার শক্তি উৎপন্ন হবে। তার মানে সেটাই কিটো। কিন্তু আপনি কিন্তু ইউ আর নট ইটিং এনিথিং, জাস্ট টেকিং এক্সারসাইজ ইন এমটি স্টমাক, আপনি কিটোন বার্ন করছেন, মানে আপনি ফ্যাট বার্ন করছেন। তো সিম্পল ইকুয়েশন। তো এটা সাধারণ জনগণ তো ডিটেইলস এতটা বুঝে না। সহজভাবে বলি, সুস্থ খাবার খেতে হবে আমাদেরকে, বাট সেটা এক একজনের জন্য একটু এক এক রকম। নেক্সট হচ্ছে আমাকে ভালো কোয়ালিটি স্লিপ লাগবে। এই যে আমরা বডি বিল্ডিং করছি, আপনি প্রপার রেস্ট ছাড়া, এই যে ও যে বললো 8 ঘন্টা ঘুমানো ছাড়া, তাই না? 8 ঘন্টা ঘুমানো ছাড়া কিভাবে এটা বিল্ড করবে? বডি বিল্ড কখন হয়? আমরা যখন এক্সারসাইজ করি আমরা ইনজুরি করছি, মাইক্রো লেভেলে বডিটাকে ইনজুরি করছি, এবং এটা যখন রিপেয়ার করবে এটা হচ্ছে আমরা ডিউরিং স্লিপ, যখন উই আর টেকিং রেস্ট, আমি যখন বিশ্রাম নিচ্ছি, আমরা যখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা যখন কাজ করছে। সো বুঝতে হবে যে আপনার কোয়ালিটি স্লিপ ছাড়া আপনি হেলথি থাকতে পারবেন না। তো আমরা এটা নিয়ে কাজ করছি। এরপর হচ্ছে কি মানসিক প্রশান্তি। আপনার মানসিক প্রশান্তি কার আছে বলেন? রাসেল ভাই যদি এখন জিজ্ঞেস করি যে কি অবস্থা ভাই আপনার, মানে চাপের চোটে উনি মানে কি বলবো। আর একটু আগে আমি যখন গাড়িতে আসছি, আমার একজন সাংবাদিক বন্ধু, ওনার সঙ্গে ফোনে কথা হলো, সোহেল দাস ভাইয়ের ব্যাপারে বলতেছে, উনি এইরকম একটা জায়গা থেকে এসে এখন এরকম কেন করছে। আমি বললাম শোনেন ভাই, এটা হচ্ছে প্যাশন। প্যাশন বুঝেন আপনি? বলে যে হ্যাঁ প্যাশন বুঝে। আমরা দিস ইজ প্যাশন, যে আমি একটা কাজ করতে গিয়ে যদি মনে হয় যে আমার অনেক জায়গায় আমার মানে মিলছে না, তো আমি কি করব? বসে থাকবো না। আমি কি করব? আমার ভালো লাগা, আমার যে ক্ষমতা, আমার যে প্যাশন, সেই জায়গা থেকে মানুষকে কি করে আমি উপকার করতে পারি সেইটা নিয়ে কাজ করবো। উনি এক্স্যাক্টলি এই কাজটা করছেন। সো খারাপটা কি করছেন? সো বিষয়টা বুঝতে হবে। তো আমার প্যাশন, এই যে একটু আগে সোহেল ভাই বললেন, আমি সাইক্লিং করতাম, গ্রামে যখন সাইক্লিং করতাম, ড্রেস পরে, হ্যাঁ একদম মানে যে আমরা তো ট্রায়াথলেটের ট্রেনিং করি, মানে আমাকে দেখলে সবাই মানে হেসে উঠতো, এই কি এটা হ্যাঁ পাগলা, মানে ডাক্তার সাইকেল চালাচ্ছে, মানে ক্যান ইউ ইমাজিন? ডাক্তার সাইকেল চালাচ্ছে, আবার সাঁতার কাটতে গেলে সে সাঁতার কাটছে কেন? হ্যাঁ সে মানে আবার ইভেন ডক্টর কলিগরা বলতে, তুমি প্র্যাকটিসের দিকে মনোযোগ দাও, তুমি এইসব প্র্যাকটিস বাদ দিয়ে কি করতেছো তুমি এইসব। There are lot of comments in my Facebook, আপনি আগে গেলে এখনো আছে, কমেন্টগুলো দেখতে পারেন, যে এই ডাক্তার সে এগুলো কেন করছে। বিকজ ইট ওয়াজ মাই প্যাশন। আর আমি অত্যন্ত স্বার্থপর একজন মানুষ, মানে নিজেকে ভালোবাসি, হ্যাঁ আমি নিজের ভালোটা চাই। তো তাহলে কি স্বার্থপর বলে নাকি? তো আমার প্রথম স্বার্থ ছিল যে আমার আব্বা আম্মা ডায়াবেটিস, আমার নানি ডায়াবেটিসে মারা গেছে, তো কি করে ডায়াবেটিস থেকে আমি নিজে ভালো থাকতে পারি, হ্যাঁ এটা ছিল আমার স্বার্থ। তো আমি যখন দেখলাম যে এইভাবে ভালো থাকার উপায় আছে, তখন আমার কাছে মনে হলো যে আমি যেহেতু ভালো থাকছি, কেন আমি অন্যদের মাঝে এটা শেয়ার করছি না। এবং সোহেল ভাইকে এই যে একটু আগে আরেকজন বললো যে ওনাকে কেন পছন্দ করে ইয়াং জেনারেশন, জানেন? বিকজ ইন্সপিরেশন। আমরা যেই জায়গাটাকে হারিয়ে ফেলেছি, ডু ইউ নো, মানে এই যে আমাদের যে জায়গা আছে, যেমন একটা ডায়াবেটিস রোগী আপনার 35-40 ইয়ার্সে যখন ডায়াগনোসিস হয়ে যায়,
যে একটা রোগীর ডায়াবেটিস সে বুঝে গেছে এবার সারা জীবন তাকে মেডিকেশন নিতে হবে, কয়েকদিন পরে তাকে প্রেশারের মেডিসিন নিতে হবে, কয়েকদিন পর তার হার্টের প্রবলেম হবে। এই যে একজন বিশেষজ্ঞ বসে মাথা নাড়াচ্ছে, তা ইফ আমি যদি কিছু রং বলে আমি ধরিয়ে দিই, হ্যাঁ, তো এরপরে কি হচ্ছে, তার লিভারে চর্বি জমে গেছে। তারপর তার সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? তার এনার্জি নাই, এনার্জি নাই। এবং আজকে আমরা যত প্রবলেমে ভুগছি বিকজ ল্যাক অফ এনার্জি। কিন্তু এই এনার্জি আমার ভিতরে আছে, উই ডোন্ট নো হাউ টু ইউটিলাইজ দিস এনার্জি, এইটাকে ব্যবহার করতে পারছে না, কিন্তু এনার্জি কিন্তু ভিতরে আছে। তো সোহেল ভাইকে কেন সবাই পছন্দ করছে জানেন? কারণ উনি এই জায়গাটা দিতে পেরেছে, মানুষকে উৎসাহের যে জায়গাটা। এবং দেখেন নাম কি দিয়েছে, ইন্সপায়ার। মানে উনি জানে কিন্তু, হ্যাঁ, যারা ভাবছেন সোহেল ভাই একটু আগে বলল আমি জানি না কেন তরুণ সমাজ আমাকে এত লাইক করে, বাট আই নো, হি নোজ, বিকজ এই যে দেখেন রিঅ্যাকশন, তার মানে এই ইন্সপিরেশনটার জায়গাটা হারিয়ে গেছে। যদি বলেন যে আমাকে কেন পছন্দ করে, সেটাও একই কারণ। কারণ যখন মানুষ দেখেছে প্রেশার ওষুধ থেকে আর বেরোনো যাচ্ছে না, যখন দেখেছে ডায়াবেটিস ওষুধ থেকে আর বেরোনো যাচ্ছে না, যখন দেখলো যে না আসলে তো বেরোনোর একটা জায়গা আছে, তো রাসেল ভাই যেমন বলছে যে ধর এটা কমানো সম্ভব না, উনি দেখছে যে না আসলে তো যায়, তো আমি তো কমিয়েছিলাম 13 কেজি, সো আমি জানি করা যায়। রাসেল ভাই ঠিক আছে, হ্যাঁ, তো করা যায়। তো তাহলে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে দেখিয়ে দেওয়া। আজকে এখানে যারা আছে সবাই এক একজন এক একটা ইন্সপিরেশন। এই কারণে উনি সবাইকে এখানে এনেছে এবং এনে কিছু জিজ্ঞেস করতেছেন, বলে তোমার ইন্সপিরেশনের গল্পটা বলো। হ্যাঁ, দেখেন অন্য কিছু বলার সুযোগ দেয়নি, বলছে তুমি ইন্সপিরেশনের গল্পটা বলো। তাইলে হি নো যে তিনি জানেন যে আসলে আমাদের জায়গাটা কোথায় অসুবিধা। তো এই জায়গাটাকে আপনার যদি ভালো রাখতে হয়, 5টি কম্পোনেন্ট নিয়ে আমি কাজ করছি। দিস ইজ, অনেকে আদর করে বলছে জেকে লাইফস্টাইল। এক হচ্ছে ভালো খাওয়া, তারপর হচ্ছে আমার ফাস্টিং একটা উইন্ডো থাকতে হবে, কারণ বডিকে সুযোগ দিতে হবে যে তার রিপেয়ার এবং হিলিং এর জন্য। আপনি যদি বারবার খান, 6 বার খান, 8 বার খান, বডি তার রিপেয়ার হিলিং এর কোনো সুযোগ পাবে না। এখন এখানে যদি আমরা 24 আওয়ার্স প্রোগ্রাম করি, এই জায়গাটা কিছুক্ষণ পরে কি হবে, এখানে আর কেউ দুর্গন্ধ হয়ে যাবে, এই জায়গাটা হাঁটা যাবে না, এই জায়গার বাতাস দূষিত হয়ে যাবে। সো আমাকে কিছু ভেন্টিলেশন পিওর দিতে হবে। সো আমরা একটা সময় আমাদের না খেয়ে বডিকে সুযোগ করে দিতে হবে যেন সে তার নিজের হিলিং এন্ড রিপেয়ারটা করতে পারে। সো ইট ইজ এ মাস্ট। এটা আমরা করছি না বিধায় জমে যাচ্ছে, কারণ বডিকে সুযোগ দিচ্ছি না। সো ফাস্টিং লাগবে, সেটা আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন, ওয়াটার ফাস্টিং করতে পারেন। আমরা যেভাবে রোজা রাখি আপনারা সেভাবে রোজাও রাখবেন। সো এটা লাগবে। কোয়ালিটি স্লিপ লাগবে, তারপর মানসিক প্রশান্তি লাগবে। এখন আপনি লড়তে পারেন না, আপনার 12টা ওষুধ খেতে হয়, আপনার মানসিক প্রশান্তি কি আসমান থেকে নাজিল হবে নাকি? জীবনেও মানসিক প্রশান্তি আসবে। আপনার শরীরে শক্তি নেই, আপনার এনার্জি কোত্থেকে আসবে? আপনার মানসিক ভাবে ভালো থাকবেন। এখানে জিমে আসেন, 3 মাস করেন, করার পর নিজেকে এরকম, তখন আর এইভাবে হাঁটবে না, তখন কিরকম করে হ্যাঁ, তো মানে কি, মানে কনফিডেন্ট লেভেল কোথায় চলে গেছে? প্রেজেন্টটা অন মনে করছে, আগে এরকম থাকতো, আবার এইভাবে করে রাখতো ছবি তোলার সময়, হ্যাঁ, কোনো ঘুড়ি টুড়ি বের হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, এখন এসে এরকম করে আছে যে মানে মানে ওকে টেক মি পিকচার, মানে কোনো অসুবিধা নেই, মানে সে কনফিডেন্ট। এখন সবখানে সে কনফিডেন্টটা আসে, তার মানে পুরো বডি ল্যাঙ্গুয়েজ, এভরিওয়্যার, তার মেন্টালিটিতে, তার ফোকাসে, তার মনে, সবকিছুতেই কনফিডেন্সটাকে সে রিফ্লেক্ট করতে পারছে। এবং দেখেন এরা যারা বললো সব কনফিডেন্ট লেভেল, আমি সবার ভিতরে দেখলাম যে তাদের কনফিডেন্ট লেভেলটা কি। যে আমরা যে পাবলিক স্পিকিং চিন্তা করি, আরে পাবলিকের সামনে কি বলবো, হাত পা কাঁপে, দেখেন মানে ফিটনেস হচ্ছে আপনার কনফিডেন্ট লেভেলকে আপনার উচ্চতা নিয়ে যাবে। আর আপনি যখন নিজেকে প্রেজেন্টেবল করতে পারবেন সবার সামনে, আর বাকি যে সাকসেস বলেন, এগুলা বলেন, সবকিছু আপনার কিছু 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 দৌড়াবে অটোমেটিক। বুঝতে পারছেন ব্যাপারটা? তো দিস ইজ নট অনলি দ্য ফিটনেস, দিস ইজ অ্যাকচুয়ালি ইন্সপিরেশন। সো আমার মনে হয় এই জায়গাটাকে আপনি বুঝলে আজকের অনুষ্ঠানে আসা আপনাদের জন্য সার্থক। এবার সবার শেষে বডি বিল্ডিং নিয়ে কিছু কথা আমি বলতে চাই। উইদাউট বডি বিল্ডিং ইউ আর নট এ ম্যান অর উম্যান, দ্যাটস অল। কারণ হচ্ছে আপনার হাড় আপনাকে শক্তি দেবে না, হাড় হচ্ছে আপনার কঙ্কাল, এটা দিবে বডির স্ট্রাকচার বিল্ডিং এর জন্য। হাড় আপনাকে শক্তি দেবে না, বাট হাড় শক্ত থাকতে হবে, না হলে আপনি দুর্বল থাকবেন। মানে আপনার কি যে কোনো জায়গায় ইনজুরি হবে, ফ্র্যাকচার হবে। তারপর হচ্ছে ফ্যাট, ফ্যাট কি করবে? ফ্যাট আপনাকে শক্তি দিবে যদি ব্যবহার করেন, আর না যদি করেন, হ্যাঁ, যদি 7-3 বেলা ভাত খান, তাহলে ফ্যাট শুধু জমবে জমবে এবং জমবে, এবং আপনার কোষগুলোকে দখল করে নেবে, মাইটোকন্ড্রিয়াকে ইনভেস্ট করবে,
এবং আপনার শক্তি উৎপাদন যেখানে করে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অর্থাৎ সেল, সেই জায়গাটাকে সে দখলে নিয়ে নেবে এবং ওখান থেকে আর শক্তি উৎপন্ন হবে না। মানে আপনি এরপর বলেন আমার ল্যাক অফ এনার্জি, আমি সারাদিন কাজ করে আসছি, আর ব্যায়াম করার এনার্জি নাই, আমি এনার্জি পাচ্ছি না, আমি অল্পতে দুর্বল হয়ে গেছি, অল্পতে আমি উইক হয়ে যাচ্ছি, এইভাবে আপনি শেষ হয়ে যাবেন। তাহলে পাওয়ার মানে মাসেল, মাসেল মানে পাওয়ার। সো উইদাউট টেকিং কেয়ার অফ মাই মাসেল আই এম নোবডি। আপনি এই যে ইমিউন সিস্টেম বলতেছেন, তো উইদাউট পাওয়ার ইমিউন সিস্টেম উইল নট এক্সিস্ট। পাওয়ার ছাড়া ইমিউন সিস্টেম কাজ করতে পারবে না, বিকজ পাওয়ার ছাড়া কিছুই কাজ করতে পারে না। আজকে এখানে এই যদি কারেন্ট ইলেকট্রিসিটি না থাকতো আমরা প্রোগ্রাম করতে পারতাম না। সো পাওয়ার ছাড়া কিছু হয় না। এই পাওয়ারটা আপনার ভেতরে আছে, বাট আপনাকে জানতে হবে। এক্সারসাইজ গুলো অনেকগুলো বিষয়, আজকে এক্সারসাইজে লেকচার দিলে এখানে রাত কভার হয়ে যাবে। আমি সংক্ষেপে বলি, আপনি যে অক্সিজেন, এই যে সোহেল ভাই প্রথমে একটা কথা বলেছে, আমি জানি না কয়জন কথাটা বুঝতে পেরেছে, যে উইদাউট ভেন্টিলেশন এটা একটা গার্বেজ। সো এই যে জিমে আমরা যাচ্ছি, আমার যখন দরকার হাই কোয়ালিটি ভালো অক্সিজেন, সেখানে যে ভেন্টিলেশন সিস্টেম আছে ইট ইজ নট ওয়ার্কিং, এবং একসঙ্গে অনেকে শ্বাস নিচ্ছে, একটু পরে ওই জায়গাটা আপনি দেখবেন একদম নেস্টি একটা প্লেস, দুর্গন্ধ, ঘামের মধ্যে যাওয়া যায় না। আমি বেশ কয়েকটা জিমে গিয়ে শুধুমাত্র ঘামের গন্ধের কারণে আর আমি সেখানে যেতে পারিনি। বললাম ইট ইজ বেটার যে আমি সকালে উঠে সাইকেল চালাবো, আমি হাঁটবো, আমি গ্রামে চলে যাব, আমি গ্রামের রাস্তা দেখুন অনেক ভিডিও আমার আছে, আমি সেখানে চলে গেছি, সেটা নিয়েও কথা আছে। এই বেটা পুকুর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় সে ডাক্তার, সে কিসের ভিডিও করে, হ্যাঁ পুকুর পাড়ে দাঁড়ায় দৌড়াইতে দৌড়াইতে, হ্যাঁ। সো এটা তো থাকবেই। তাহলে দেখেন অক্সিজেনটা যে আপনি ইউটিলাইজেশন করবেন, উইদাউট ডিমান্ড কোনো কিছু পৃথিবীতে তৈরি হয় না, মনে রাখেন। আপনাকে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। তো বাই এক্সারসাইজিং ইওর মাসেল, আপনার জয়েন্টকে মুভ করাচ্ছেন, আপনার ডিমান্ড তৈরি হচ্ছে যে আমার এনার্জি দরকার, আমার এখানে লাগবে, আমাকে অক্সিজেন দাও। তখন আপনি ব্রিদিং নিচ্ছেন, তখন আপনি কি করছেন, শ্বাস নিচ্ছেন, এই অক্সিজেনটা আপনার যাবে, ইউটিলাইজেশন হবে, মাসেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া গুলা বড় হবে, একটা একটা করে মাইটোকন্ড্রিয়া শক্তি বাড়বে, ডেন্স হবে, অনেক মাইটোকন্ড্রিয়া আসবে। তখন আগে 5 কেজি থেকে শুরু করলেন, এবার 50 কেজি আপনার জন্য কোনো ব্যাপারই না। এটা কিভাবে হবে? এটা একদিনে হবে না, 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 2 বছর লাগবে, ডেডিকেশন লাগবে। তাহলে ডেডিকেশনটা, পাওয়ারটা আসবে প্রত্যেকে ওই যে ভেতর থেকে। এই জিনিসটাই আপনারা না বোঝার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে। তাহলে অক্সিজেন খুবই ইম্পর্টেন্ট, এটা ইউটিলাইজেশন ইম্পর্টেন্ট। এবং আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, এই যে আজকে সবার ভিতরে দেখতেছেন না যে তাদের ব্রেন ফাংশন, আমি দেখলাম সবার বক্তৃতা, মানে তারা কোন লেভেলে কথা বলছে দেখেন। হ্যাঁ, মানে এই যে ব্রেন ফাংশনের জন্য আপনার সবচেয়ে জরুরি হচ্ছে এক্সারসাইজ। এটা আপনার গাবাকে বাড়াবে, এন্ডোরফিন রিলিজ করবে, এটা আপনার ডোপামিনের লেভেল বাড়াবে, এটা সবকিছু এন্টি ডিপ্রেসেন্ট। এটা ইট ইজ ওয়ান অফ দ্য ড্রাগ, মানে সবচেয়ে স্ট্রংগেস্ট ড্রাগ হচ্ছে আপনার এক্সারসাইজ। আমরা যদি এই এক্সারসাইজকে রিপ্লেস করতে পারি, তাহলে আমাদের তরুণ সমাজকে ওই ড্রাগ থেকে এনে এই ড্রাগের ভিতর ঢোকাবো, তখন তারা এইটাকে ভালোবাসবে, এটার ভিতর থেকেই সব ইন্সপিরেশন পাবে, এটাই সে পাশাপাশি সুস্থ থাকার পাশাপাশি সে মানে নিজের যে চরিত্র, নিজের যে ব্যক্তিত্ব, সবকিছুকে সে সুন্দরভাবে ডেভেলপ করতে পারবে। সরি সোহেল ভাই, আমার মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, বাট আমার আসলে মনে হয়েছিল যে এই তথ্যগুলো এখানে যারা উপস্থিত দেওয়া দরকার। সো বিল্ড ইউর মাসেল, আর বাকিটা এমনি সবকিছু বিল্ড এমনিতেই করে, এটাই হচ্ছে আমার শেষ কথা। ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর কবিরকে অনেক ধন্যবাদ, উনি অনেক মূল্যবান কথা বলেছেন। সংক্ষেপে ওনাকে সময় দিলে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করে বলতে পারতেন, আমি জানি, কারণ আমি আপনার ইউটিউব ভিডিও দেখেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি এখানে একটা কথা ওনার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স মানুষ হাজার হাজার বছর ধরে খুঁজেছে একটা জিনিসকে, জানেন সেটা কি? দ্য ফাউন্টেন অফ ইউথ। মানুষ চেয়েছে বয়সকে কনকার করার জন্য, রাইট? এই নিয়ে অনেক উপন্যাস আছে, গল্প আছে, কাহিনী আছে। এখন আধুনিক সায়েন্স বলছে, মডার্ন সায়েন্স ইজ টেলিং আস যে দ্য ফাউন্টেন অফ ইউথ ইজ অ্যাকচুয়ালি উইদিন আস। এই ফাউন্টেন অফ ইউথ কিন্তু আমাদের ভিতরে আছে। কিভাবে? এখন সায়েন্স বলছে যে একজন ইউথ মানে একজন মানুষ যদি সঠিকভাবে তার খাদ্যাভ্যাসকে ঠিক রাখতে পারে তার জীবনে, এবং তার পাশাপাশি তার শরীরকে যদি সক্রিয় রাখতে পারে, তাহলে 75-80 বছর বয়স পর্যন্ত তার যৌবনের 80% ধরে রাখতে পারে। এটা বুঝতে পারছেন ঘটনাটা? তার মানে আপনি যদি সক্রিয় থাকেন
তাহলে ওই যে ডাক্তার সাহেব বললেন না যে চাহিদা, আমার হাতে মাসেল দেখতেছেন, এই মাসেলটা আমি ব্যবহার করছি বলে আছে, ব্যবহার না করলে এটা থাকবে না। আমার ব্রেইন আমাকে দিবে যেটা আমার প্রয়োজন, ঠিক আছে, আমি যদি চাই সেটা আমাকে দিবে। তো ফাউন্টেন অফ ইউথটা আমরা যদি এভাবে দেখি যে আমরা শরীর চর্চা না, আমরা শরীরকে সক্রিয় রাখা। আপনি খেয়াল করবেন একজন বৃদ্ধ মানুষ বা একজন মানুষ শহরে যে বাস করে 60 বছর যেতে না যেতেই দুর্বল লাগে, কিন্তু আপনি গ্রামে যে দেখবেন একজন কৃষক 70-75 বয়স পর্যন্ত দিব্যি কৃষিকাজ করে সন্ধ্যার সময় চায়ের দোকানে চা খাচ্ছে এবং তার শরীরে এক ফোঁটা মেদ নাই। সে ডায়াবেটিস কি, হৃদরোগ কি বা ক্যান্সার কি সে জানে না। সেটাই হচ্ছে ফাউন্টেন অফ ইউথ। খেটে খাওয়া মানুষ কিন্তু অলরেডি জানে ফাউন্টেন অফ ইউথ। শহরে যারা থাকছে তাদের জন্য এই জন্য প্রয়োজন শরীরকে ঠিক রাখা, সক্রিয় রাখা এবং পাশাপাশি খাদ্যাভ্যাসটাকে সঠিক রাখা, পুষ্টির ব্যালেন্স। আমাদের শরীরে কি লাগে? 3টা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, দ্যাটস প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাটস প্লাস ভিটামিনস এন্ড মিনারেলস। তার মানে আপনার শাকসবজি এবং আমিষের সোর্সগুলো ইম্পর্টেন্ট, তার পাশাপাশি চর্বিও দরকার, কারণ আমাদের হরমোন এবং বিভিন্ন এনজাইমগুলো তৈরি হয় কিন্তু ফ্যাট দিয়ে। সো এই জন্য আমাদের খাদ্যাভ্যাসটা এবং কি খাচ্ছি এদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এখন আবার অনেকে বলবেন যে ভেজালে ভরে গেছে, কি খাবো? ভেজাল হতে পারে, সেটাও একটা সমস্যা। তাই বলে আমি ভালো খাওয়ার দিকে নিজেকে নির্ধারিত করব না, সেটাও কিন্তু আবার ভুল। যা আছে ওটার মধ্যে থেকেই আমার সবচেয়ে ভালোটা বের করে নিতে হবে। তো আজকে আমি আর কথা বাড়াবো না, কারণ আমার গেস্টদেরকে আমি আজকে এক্সারসাইজ করাবো। সো একটু পরে আমি খাওয়া দিব, খাওয়া দিয়ে কেক কাটাবো, কেক কাটিয়ে এক স্লাইস খাওয়াবো, দেন টু দ্য জিম। আপনারা খুব মজার ফুটেজ পাবেন, সবাইকে ব্যায়াম করাবো। ওকে, এই তো এটাই তো না, সারপ্রাইজ কি আর হয়। তো আজকে এখন আমি আর বিলম্ব না করে আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকলের প্রিয় আমার ছোট ভাই এবং আমাদের গাজীপুরের কৃতি সন্তান শহীদ আসানুল্লাহ মাস্টারের সুযোগ্য পুত্র, আমাদের যুব সমাজকে নিয়ে যে অনেক চিন্তা ভাবনা করছেন এবং আমি আশা করব যে আজকের অনুষ্ঠানে যা শুনলেন তিনি এই মেসেজগুলো নিয়ে বাস্তবে রূপান্তরিত করার জন্য উদ্যোগ নেবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া জাহিদ হাসান রাসেল। ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সকলেই তাদের বক্তব্যে তুলে ধরেছেন যে আসলে আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যার জন্য আমরা গর্ব করি গাজীপুরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, শহীদ বরকত উস্তাদ আমাদের সুযোগ্য পুত্র। এবং তিনি শুধু এই প্রতিষ্ঠানটি করেছেন শুধু তাই নয়, আপনি ইতিমধ্যে আপনারা শুনেছেন সকলের বক্তব্যে যে উনি যে অঙ্গনে গিয়েছেন সে অঙ্গনকে আলোকিত করেছেন, যেখানে গিয়েছেন সেটাকে নতুনভাবে চিন্তা করানোর আমাদেরকে শিখিয়েছেন। বিশেষ করে ইউথরা তারা এত বেশি পছন্দ করে তার কার্যক্রম, এটি আমাদের জন্য সত্যি ইন্সপিরেশন আমরা মনে করি। আমাদের সেই প্রিয় সাবেক সফল একজন মন্ত্রী এবং আমাদের তাজিম আহমেদ তাজ ভাই, এবং আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের অনেক গুণী ব্যক্তিবর্গ, যারা যে অঙ্গনে প্রতিটি অঙ্গনেই তারা সেরা। আমাদের ডক্টর জাহাঙ্গীর গই ভাই ইতিমধ্যে তিনি তো বিপ্লব ঘটিয়েছেন লাইফস্টাইলের মানুষের ক্ষেত্রে। আমাদের আরিফিন শুরু হয়ে আছেন, আমাদের রুজলান আছেন, আমাদের শাকিব, ঐশী, আমাদের রিধি সহ আমাদের সামনে আছেন আমাদের বদিউজ্জামান বাবু ভাই আছেন, আমাদের বাবলু ভাই আছেন, আমাদের আশিক ভাই আছেন, সহ অনেকেই উপস্থিত আছেন, প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, সকলকে এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন সোহেল ভাইয়ের আমন্ত্রণে, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা রাখছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার
সংক্ষিপ্ত করা শুরু করছি, কারণ দীর্ঘক্ষণ ধরে এই আলোচনা চলছে আর এত বিশেষজ্ঞ আমার ডানে বামে, এত এত বেশি অভিজ্ঞ মানুষ, তা আমি এতদিন ভাবতাম হয়তো মানে বিশেষ করে আমি সোহেল ভাইটাই বলতে পারি যে এই লাইফস্টাইল সম্বন্ধে এবং মানুষের এই জীবন সম্বন্ধে উনি যে এই ফিটনেসটি করেছেন এবং এটি সম্বন্ধে যে তা আদ্যপান্ত আগা গোড়া একটা মানুষের জীবন কীভাবে সুন্দর হতে পারে, কীভাবে সুগঠিত হতে পারে এবং তার আদ্যপান্ত সম্বন্ধে উনি যেভাবে বর্ণনা করেছেন এটি আসলে এই বিষয়ে আমার মনে হয় জাহাঙ্গীর কবির ভাই যেভাবে বলেছেন ঠিক মানে তার সিমিলার একদম মানে কাছাকাছি একদম মনে হয় যেন উনি MBBS করে এসেছেন এরকম মনে হচ্ছে আর কি। তো আমরা অবশ্যই এরকম একটি প্রতিষ্ঠানে যার কর্ণধার যিনি এটি করেছেন আমাদের তরুণদের জন্য তিনি কাজ করছেন। RTVতে একটি অনুষ্ঠান করে আরও বেশি তরুণদের কাছাকাছি গিয়েছেন এবং তিনি সেই অনুষ্ঠানটি করতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে কী কাজটি করলে আসলে আরও বেশি তরুণদের জন্য কিছু করা যাবে এবং কীভাবে মানুষের লাইফস্টাইলটাকে পরিবর্তন আমরা বলছি অনেক কিছু করছি, এত বেশি আমাদের জীবনধারাটা এত বেশি মানে অন্যরকম হয়ে গেছে। একসময় যেটা শুরুতেই বলেছিলেন যে একসময় আমরা অনেক পরিশ্রমী কাজ করতে পারতাম, ঘর থেকে বের হয়ে দেখা যেত যে আমাদের গাড়ি বা রিক্সা একটু দূর থেকে উঠতে হতো, একটু হাঁটার সুযোগ থাকতো, আর এখন ঘর থেকে নেমেই লিফটে উঠে তারপরে লিফট থেকে নেমেই গাড়িতে ওঠা হয়। মানে কোনো ধরনের টাইট শ্রম বা কোনো ধরনের এক্সারসাইজ কিন্তু আমাদের জন্য একেবারেই হচ্ছে না। তো এটিকে অনুধাবন করে আমাদের তরুণদেরকে ফিট রাখার জন্য, কারণ একটি বিষয় আছে যে যেটি আমাদের একজন বলেছিলেন, আমি একটি নিউজে দেখেছিলাম যে ফিট থাকতে হলে ফাইট করতে হবে এবং এই ফাইট করার যে একটি সবচেয়ে বড় একটি জায়গা এই ফিট থাকে নিজেদেরকে এই এক্সারসাইজ করার মধ্য দিয়ে নিজেকে ফিট রাখার যে একটি চিন্তা থেকে যে এই ইন্সপায়ার ফিটনেসটি করেছেন আমাদের সোহেল ভাই, ওনার প্রতি আমরা শুভকামনা রাখছি এবং আমাদের অবশ্যই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে বা প্রতিনিধি হিসাবে আমরা ওনার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এমন একটি সুন্দর জিনিস নিয়ে আমাদের তরুণদের সামনে উপস্থাপন করার জন্য। আমি বিশেষ কথা বাড়াবার পরে এত বেশি অভিজ্ঞ মানুষ, সেই তুলনায় আমি মনে হয় যে সবাই ফিট, এখানে আমি কিছুটা আনফিট আছি মানে স্বাস্থ্যগতভাবে, সেই হিসাবে ইন্সপায়ার্ড হয়েছে আমি এবং মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন মাঝে মাঝে কথা হয় এই সময়ের মধ্যে COVID-19 সময়ের মধ্যে উনি প্রথম ফোন ধরেই কি এক্সারসাইজ করতেছো মানে এই জিনিসটা উনি প্রথমেই বলবে এবং শেষ ফোন রাখার আগে আবার ঠিক এই কথা বলবে যে তুমি এক্সারসাইজটা করো, কিন্তু না পারো ঘরের ভিতরে বসে সিঁড়িতে উঠবে নামবে। সর্বশেষ যেদিন কথা হলো সেদিন তিনি বলতেছে যে এক্সারসাইজ করবে, দরকার উপর থেকে নামবে, সবার নামবে উঠবে, দেখবে শরীর ঠিক হয়ে গেছে। এই কথাটি মানে শরীর ফিট রাখার এর চেয়ে বড় বিষয়টি আমি এই কারণে বলছি যে মানুষকে সুস্থ থাকার জন্য এবং এই বর্তমান যে সময়টি আমরা পার করছি সেই সময়টি এই ধরনের এক্সারসাইজ ছাড়া আসলে মানুষকে এই যে আমি একটু আগে বলতেছিলাম যে জাহাঙ্গীর কবির ভাইকে বা সোহেল ভাইকে কি ব্যাপার আপনার মাস্টার্স পড়তেছেন না, ব্যাপারটা কি বলে যে ভাই ভিতরটা ঠিক থাকলে শরীর ফিট থাকলে সব একটু করতে হয় না। তা মানে বুঝতে পারলাম দেখে হিংসা লাগতেছে যে কেন আমিও নিজেকে ফিট রাখতে পারলাম না, যার কারণে এটা নিয়ে আমার এত ভয় বা সকলের ভয়। আমার অবশ্যই ওনাদের কথাবার্তা শুনে আমাদের প্রত্যেকেই এত বেশি আলোকিত মানুষ এখানে বসে আছেন যার অঙ্গনে, তাদের কথাগুলো শুনে সত্যি আমি ইন্সপায়ার্ড হয়েছি এবং আমার মনে হচ্ছে যে আজকে থেকেই আমার শুরু করতে হবে এবং কি বলে কেক কেটে
স্লাইস খাওয়ায় নাকি হাঁটাবে নাকি কি করবে আল্লাহ জানে। তো তো সেটি আমি মনে করছি যে আজকেই আমার যাত্রা শুরু হবে ইনশাল্লাহ, এবং এই যাত্রা যেন অবশ্যই অব্যাহত রাখে। এবং আমি সকলকেই, তরুণদেরকে সকলকেই বলবো যে আসলে আমরা হয়তো সময়ের ব্যস্ততার জন্য অনেক কিছু বলি, কিন্তু যখন আমরা বিছানায় পড়ে যাব তখন কিন্তু তখন আফসোস ছাড়া কিছু থাকবে না। তা অবশ্যই আমাদেরকে এক্সারসাইজের কোনো বিকল্প নেই, যেটা জাহাঙ্গীর ভাই যেটা তার খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য যেটা বলেছেন, এটার পাশাপাশি তিনি কিন্তু এক্সারসাইজটাকে জোর দিয়েছেন। এটা ছাড়া কিন্তু কখনোই খাদ্যাভ্যাস যতই পরিবর্তন করি না কেন, আমি যদি এক্সারসাইজ না করি কখনোই আমার শরীর মানে আমি ঠিক মানে কমাতে পারবো না, আমি ফিট রাখতে পারবো না। আমি অবশ্যই সেই বিষয়টিকে আপনাদের সকলকে আজকে যারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা আপনারা শুনছেন, আমাদের তরুণরা যারা শুনছেন, বিভিন্নভাবে হতাশ হচ্ছেন, আসলে সবচেয়ে হতাশের মধ্যে প্রধান কারণ হচ্ছে আনফিটটাও কিন্তু একটা অনেক বড় একটি কারণ। এবং এটিকে আমরা যদি সুস্থভাবে, কারণ একটা জিনিস হচ্ছে যে আমি তো অসুস্থ থাকি, আমার কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না, আমার কাজ করতে ভালো লাগবে না, আমাকে লেখাপড়া করতে ভালো লাগবে না, আমি অফিসে যাব, আমার বিজনেস করবো, আমি যাই কিছু করি না কেন সকল কিছুই কিন্তু আমি ঠিকভাবে করতে পারবো না। তো অবশ্যই আমাকে এই বিষয়টিকে করতে হবে। এবং আমি মনে করেছি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের যে বিষয় খাদ্যাভ্যাসটা পরিবর্তন আমি করতে পেরেছিলাম, করার ফলে আমি দেখেছি যে আমি অনেক কমিয়েছিলাম মোটামুটি, কিন্তু এখন আবার সেটা পরিবর্তন করেছি। এবং আমি মনে করেছি যে এটা আমি আসলে পুরোপুরি বাস্তবায়ন করতে পারতাম যদি আমি এক্সারসাইজটা করতে পারতাম, এবং এটির কোনো বিকল্প নেই। আমি আপনাদের আজকে যারা শুনছেন, আমি অবশ্যই মনে করি যে আমি সহ আমরা সকলেই এই বিষয়টিকে আমরা মনে রাখবো। এবং আমাদের সোহেল ভাই প্রথমেই বক্তব্যে বলেছেন যে সরকারেরও কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে এই বিষয়টি বলার জন্য। ইতিমধ্যে আমরা প্রতিটি জেলায় একটি করে জিম নির্মাণ করার একটি এবং সেটি পাশাপাশি ইনডোর স্টেডিয়াম এবং জিমনেশিয়াম এগুলো তৈরি করার জন্য একটি উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। এবং এই অর্থ বছরে আমরা 19টি জেলায় আমরা এই ধরনের অত্যাধুনিক জিম এবং আমরা নির্মাণ করতে যাচ্ছি এবং সেখানে আমরা স্থাপন করতে যাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যে খেলাধুলার যে স্থাপনাগুলো আছে, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার তিনি চান যে আমাদের খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে, কোনোভাবেই খেলার মাঠগুলো আমরা সংরক্ষণ করতে পারছি না। আমরা যখন ছোট বয়সে আমরা খেলতাম 16 থেকে 18টা মাঠে আমরা খেলতাম, দেখা যায় যে এখন একটি বা দুটি মাঠ রয়েছে এবং সেখানেও জায়গা পাওয়া যাচ্ছে না, ছেলেরা কোথায় খেলবে? এই বিষয়টির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে স্টেডিয়াম রয়েছে, উপজেলা পর্যায়ে কেন নয়, উপজেলা পর্যায়েও আমাদেরকে যেতে হবে। ইতিমধ্যে আমরা 125টি মিনি স্টেডিয়াম, আসলে মাঠটাকে সংরক্ষণ, স্টেডিয়ামটা এখানে মুখ্য নয়, আমরা মাঠ চাচ্ছি, মাঠটাকে তৈরি করে দেওয়া এবং সেটি খোলা থাকবে, উন্মুক্ত থাকবে, যে কেউ ইচ্ছে করলে সেখানে খেলতে পারবে। এই ধরনের 125টি মিনি স্টেডিয়াম আমরা ইতিমধ্যে নির্মাণ করেছি, শেখ হাসিনা মিনি স্টেডিয়াম। এবং আপনারা জেনে খুশি হবেন এই অর্থ বছরে আমরা নতুন করে আরো 186টি মিনি স্টেডিয়াম এই ধরনের উপজেলা পর্যায়ে আমরা নির্মাণ করতে যাচ্ছি। এবং আরেকটি বিষয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি কাজ করতে যাচ্ছি, উপজেলা পর্যায়ে করেও আমরা শান্তি পাচ্ছি না, আমরা ইউনিয়ন পর্যায়ে যেতে চাই। প্রতিটি ইউনিয়নে একটি করে যাতে মাঠ সংরক্ষণ করা যায়, সরকারিভাবে একটা মাঠ রাখা যায়, সেটারও আমরা উদ্যোগ নিচ্ছি। এবং এটিও আমরা আমাদের পরিকল্পনা ইতিমধ্যে আমরা কয়েকটি সভা শেষ করেছি, আশা করছি যে এটিও আমরা আমাদের প্রতিটি ইউনিয়ন পর্যায়েও আমরা এই মাঠগুলো নিয়ে যেতে পারবো। এবং পাশাপাশি আমাদের যে সকল খেলাগুলো বেশি জনপ্রিয়, বিশেষ করে ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলাগুলো, এইগুলো বিষয়ে আমরা নতুনভাবে চিন্তা করছি। আপনারা জানেন যে পূর্বাঞ্চলে আমরা একটি 50,000 নদীর আসন বিশিষ্ট এখানে একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করছি ইন্টারন্যাশনাল। এবং কক্সবাজারে আমরা সেখানে ফুটবল এবং ক্রিকেটের জন্য 2টি নতুন স্টেডিয়াম সেখানেও আমরা নির্মাণ করতে যাচ্ছি। এমনি করে বাংলাদেশের অনেকগুলো স্টেডিয়াম এবং আমরা সেখানে নির্মাণ করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমরা এই ধরনের স্থাপনা করছি সেখানে আমরা জিমটাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে করে আমার খেলোয়াড়রা বা এলাকার ছেলেমেয়েরা তারা যাতে ফিট থাকতে পারে
এখানে জিমগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। তবে তোমরা তাদের কিছু মানুষকে নিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ব্যবহার করবে, যেমন শুভ আছে, হ্যাঁ, যারা ইন্সপায়ার করতে পারে। ইউ ক্যান পিক আপ সাম পিপল এন্ড তাদেরকে দিয়ে প্রমোট করলে তাহলে এটা আরো সুন্দর হবে। মানে আমার হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন। আসলে আমরা এই ধরনের মানে যারা খুব অল্প সময়ে আসলে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়েছে, যে শুভ ভাই, যেটা আমরা ইউটিউবে ওনাকে ওনার এই বিষয়টা দেখেছি যে কীভাবে এত অল্প সময়ের মধ্যে শরীরকে এত সুন্দর গঠন করতে পারে। এবং এটা আসলে আমি মনে করি আমার বাংলাদেশে এত অল্প সময় করতে পেরেছে কিনা কেউ, আমি এটা আমার কাছে একটা অসম্ভবকে তিনি সম্ভব করেছে। এটা অবশ্যই আমি মনে করি এই শুভ ভাইদের মতো মানুষদেরকে আমরা ভবিষ্যতে আমাদের ক্রীড়াঙ্গনে আমার ইউথদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়টি আমরা দেখব। এবং আমি যেটা বলছিলাম যে জিমটাকে কেন আমরা করতেছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা সমস্যা আছে আমাদের মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে জিমগুলো যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে একদম ব্যবহার হয়ই না বলতে গেলে। দেখা যায় যে পরে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ এখানে ব্যবহার করছে না, যে যার মতো মাঠে বা খেলাধুলা করতেছে। জিমের এই ধরনের এত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে করা হচ্ছে, কিন্তু তারা একটু ব্যবহারই করছে না। এইটি আমার মনে হয় যে ব্যবহারের এই বিষয়টি আগ্রহটাকেও তৈরি করার জন্য আমাদের সোহেল ভাই যে উদ্যোগটা নিয়েছেন, এটি শুধু ওনার প্রতিষ্ঠানের জন্য না, সারা বাংলাদেশের ইউথদেরকে এই ধরনের আগ্রহ তৈরি করার ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সবাই এই নিজেকে ফিট রাখার জন্য এই ধরনের ফিটনেস সেন্টারগুলোতে, জিমগুলোতে তারা যাবে, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। যাক, আমি আর কথা না বাড়িয়ে, অনেক সময় পার হয়ে গেছে, আপনারা অপেক্ষা করছেন। আমি সোহেল তাজ ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত কি সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা ওনার জন্য গর্ব করি। সোহেল তাজ ভাই, যেটি আমি বললাম একটু আগে, উনি যে অঙ্গনে গিয়েছেন সেই অঙ্গনকে আলোকিত করেছেন। আমাদের বড় ভাই হিসাবে উনি যখন মন্ত্রী ছিলেন বা উনি যখন সংসদ সদস্য ছিলেন, উনি সবসময় একটু নতুন কোনো চিন্তা ভাবনা, নতুন কোনো ধারার সূচনা তিনি সবসময় করতেন। এবং এইবারও যেটি তিনি করলেন, এটা আমি মনে করি অনেকের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। যাক, আমি আর কথা না বাড়িয়ে সকলকে আমার পক্ষ থেকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের একটু পরে কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারপর আমার বক্তব্যের মধ্য দিয়ে ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজের এই প্রতিষ্ঠানটির আমি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ। আমি মনে করি রাসেল চমৎকারভাবে তুলে ধরেছে সরকারের অবস্থান এবং ওর নিজের চিন্তা থেকে যে পয়েন্টগুলো উল্লেখ করেছে, আমি মনে করি সেটা সাংঘাতিক মূল্যবান। জি, আচ্ছা বলেন। তো আমি রাসেল ভাই যেহেতু পেয়ে গেছি, আমি একটা জিম করতে অনেক খরচের ব্যাপার আছে, তারপর একটা স্টেডিয়াম করতে খরচের ব্যাপার আছে। আমরা যদি বিনা খরচে যে রানিং, সুইমিং, সাইক্লিং যেগুলাতে ওপেন রোড আছে, আমরা শুধু একটু অনুরোধ করতে চাই যে একটু নিরাপদ সড়কের ব্যবস্থা করে, এই যে আমরা যে একটু সাইক্লিং করতে বেরোবো, এই যে কয়েকদিন আগে একটা মেয়ে সাইক্লিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো, একটু আমাদেরকে একটা লেনের ব্যবস্থা যদি করে দেওয়া যায়, দেখবেন যে সাইক্লিং, রানিং, সুইমিং এই জিনিসগুলা এত ইনভেস্টমেন্ট না করে কিন্তু এটা অনেক সুন্দরভাবে এটা করা যায়। তো এটা সবাই ইনকর্পোরেট করে, আমি জানি যে এখানে আরো অনেকের এটা ব্যাপার আছে এই জিনিসটা, তো এটা একটু আপনাকে অনুরোধ করবেন। এটা ভালো প্রস্তাব। বিদেশে যারা গিয়েছেন আপনারা দেখবেন ওখানে বাইসাইক্লিং এর জন্য লেন করে দেওয়া হয়। তো আমাদের এখানে যেহেতু ট্রাফিক অলরেডি একটা বিশাল প্রবলেম, আমাদের কনজেশন, তো এখানে অ্যাকচুয়ালি এটা ভালো পরামর্শ। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে রাসেল উদ্যোগ নিলে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করে, তারপরে আমাদের আরো যেসব কর্তৃপক্ষ আছে রেলেভেন্ট, তাদেরকে নিয়ে হয়তো একটা প্রস্তাব করা যেতে পারে। তো পরিশেষে আমি শুধু এতটুকু বলবো যে আজকে একটা সুস্থ জীবন বা সুস্থ জীবনধারার কয়েকটা দিক আছে। আমরা যদি যুব সমাজকে এই দিকে নির্ধারিত করতে পারি, তাহলে সুস্থ জীবনধারার অংশ হিসাবে একটা রুটিন লাইফস্টাইল, যে ঘুমের কথা বলেছেন, ডায়েটের কথা বলেছেন, বক্তারা বলেছেন, এটা কিন্তু একটা সুন্দর গুছানো জীবনের দিক নির্দেশনা।
একটা সুন্দর গুছানো জীবনের দিক নির্দেশনায় আমাদের যুব সমাজকে একটা সুন্দর আলোকিত পথের দিকে নিয়ে যেতে পারে। তো আজকে আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের সবার বক্তব্য থেকে এটাই উঠেছে, দ্যাট ইজ দ্য আন্ডারলাইন পয়েন্ট। তো আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে এটাই হচ্ছে আমাদের কাম্য, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের যুব সমাজ এই বাংলাদেশকে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে নিয়ে যাবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আমাদের অনুষ্ঠান সূচিতে আছে কেক কাটা। এটা কোথায় হচ্ছে? এখানেই হচ্ছে। কেক নিয়ে আসো, ব্রিং দ্য কেক। কেক, এটা কি ডায়েট কেক? না, কেক কেক আবার ডায়েট দরকার নাই, কিন্তু কেক খাবো, কিন্তু একটু অল্প, বড় স্লাইস না খেয়ে একটু ছোট স্লাইস। আমি কিন্তু প্রত্যেকদিন মিষ্টি খাই, আমার মিষ্টি খুব প্রিয়, বাট কোয়ান্টিটি ইজ ভেরি লিমিটেড। তোমাকে শিখাই দিই, চিন্তা করি। তুমি একটা কাজ করো, তোমার তো ব্যস্ততার মধ্যে তুমি সপ্তাহে 2 দিন যদি আমাকে 1 ঘন্টা করে টাইম দাও, আমি তোমাকে ইনস অ্যান্ড আউটস সব বুঝে দেবো। তুমি ওই জিনিসটা আনলক করতে পারবে, ইজি। এটা ম্যাজিকের মতো হবে, ঠিক আছে? জাস্ট কয়েকটা আনলক করার চাবি দিয়ে খুলতে হবে মনের ভিতরে তালা। ওই তালা এবার ধরে দাঁড়ান। হ্যাঁ, এত সহজ। ও ওয়াও, ওকে, খুব সুন্দর। হ্যাঁ, আমার ফোনটা কই? হ্যাঁ। এই মাইক আমার দেন, আমার দেন। কাছে চলে আসেন, এই যে লাইভ হচ্ছে। ছবিটা ঠিক আছে। হ্যাঁ, লাইভের ফোন, লাইভের ফোন। সবাইকে মিলে আমি দিয়ে দিয়ে পরে। স্মাইল। ওকে, রেডি? এবার কাটলাম। হ্যাঁ হ্যাঁ। অভিদা, অভিদা, দাদা, এখন আমি দিয়ে দিই ক্লিপটা দিয়ে দিই। সবাই একটু কাইন্ডলি বসলে সবার কাছে গিয়ে পৌঁছে দেবে। ও আর স্ন্যাক্স আসছে, সবাই নির্ধারিত স্থানে থাকবে। আমার ফোনটা জি। সো আপনাদের সবাইকে কেকটা দেখাচ্ছি। সো কিছুক্ষণ পর আমরা যে ফিতা কাটবো নিচে ইন্সপায়ার ফিটনেসের, সো এখানেই আমরা এখন লাইভটা শেষ করে দিচ্ছি, আবার আসবো আপনাদের কাছে।